দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফারজানা নাহিদ আপনাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ, এবং আলোচনার জন্য আমাদের সাথে আজকে এনটিভি স্টুডিওতে আছেন, আমার বাম দিক থেকে বলছি, ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, এবং আছেন সানজিদা ইসলাম তুলি, মায়ের ডাকের সমন্বয়ক। আপনাদের দুজনকেই ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য। রুমিন আপা, প্রথমে আপনাকে দিয়েই শুরু করব। কয়েকদিন ধরে আমাদের শিরোনামে আসছে যে আমাদের শিল্পাঞ্চলে একটা অসন্তোষ দেখা দিয়েছে, এবং যদিও বলবো যে আজকে কিছুটা কন্ট্রোল হয়েছে, হয়তো কয়েকটি কারখানা খুলেছে, বাট বেশ কিছু জায়গায় কিন্তু নতুনভাবে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, এখনও অন্তর্বর্তী সরকার যদিও 1 মাস হয়েছে, অত বেশি সময় না, কিন্তু এই পরিস্থিতিটা মানে এখনও কন্ট্রোলেবল ফ্যাক্টে আসছে না কেন, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, বা কি করা যেতে পারে আসলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সরকারটি গঠন হওয়ার পর থেকে 1 মাসের অল্প কয়েকদিন বেশি সময় পার হয়েছে, এবং এই সময়টাতে আমরা দেখেছি প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো আনরেস্ট, কোনো না কোনো প্রতিবাদ, কোনো না কোনো রাস্তায় বিক্ষোভ, রাস্তা বন্ধ করে দেয়া, ট্রাফিক বন্ধ করে দেয়া, এটি চলছেই। এবং সাভার, আশুলিয়া, গাজীপুর অর্থাৎ আমাদের যেটা শিল্পাঞ্চল, যেটা সেখানে প্রতিদিন মোটামুটি সংঘর্ষ, কারখানা বন্ধ, ফ্যাক্টরিতে আগুন দেয়া, গাজীপুরে আগুন দেওয়া হয়েছে ফ্যাক্টরিতে, এগুলো চলছে। এবং এর মধ্যে কয়েকটা ঘটনা খুব অস্বাভাবিক। তার মধ্যে একটা উদাহরণ আমার মনে পড়ছে, 4 বছর আগে একটা ফ্যাক্টরি ক্লোজ হয়ে গেছে। সেই ফ্যাক্টরির কয়েক হাজার শ্রমিক ফ্যাক্টরি ঘেরাও করেছে, অবরোধ করেছে রাস্তা, বিকজ তারা বলছে 4 বছর আগে তাদের 1 মাসের বেতন পাওনা ছিল। আমরা দেখতে পাচ্ছি এক একটা কারখানায় এক এক ধরনের দাবি উঠছে। কোথাও বলছে এটা 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 করতে হবে, হয়তো পাশের কারখানায় যে দাবিগুলো আছে তার সঙ্গে ওটার কোনো মিল নাই। এতে আসলে ক্ষতিটা হচ্ছে কার? ক্ষতিটা হচ্ছে আমাদের যে $44 বিলিয়ন রপ্তানি বাজার প্রতি বছরের, যেটা আপনি যদি মাসে ভাগ করেন 3 বিলিয়ন ডলারের একটা বাজার, সেটা যদি নষ্ট করা যায়, সেটাকে যদি আনস্টেবল করা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে বায়াররা চলে যাবে পার্শ্ববর্তী দেশগুলোতে। সুতরাং একেবারে ডিরেক্ট বেনিফিশিয়ারি যদি কেউ হয়, প্রথমেই হবে ভারত, তারপরে অন্যান্য যে দেশগুলো পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত তারা। এখানে যে তাদের ইন্ধন নাই, এটাই বা জোর করে আমরা বলি কি করে? বিশেষ করে এমন একটা সময় যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এবং আমরা বিভিন্ন সময় তার বিভিন্ন অডিও ক্লিপিংস শুনতে পাচ্ছি, তার বিভিন্ন নির্দেশনা তার নেতাকর্মীদের দেয়া হচ্ছে। 15ই আগস্টকে ঘিরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তিনি নানান রকম নির্দেশনা দিচ্ছেন তার কর্মীদেরকে, অর্থাৎ তিনিও যে খুব শান্ত হয়ে বসে আছেন তেমনটি নয়। এবং দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আমাদেরকে শিখিয়েছে যে শেখ হাসিনা এবং ভারতকে আসলে আলাদা করে দেখা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ যেই মুহূর্তে শেখ হাসিনা পালালেন, সেই মুহূর্তে আমরা দেখলাম ভারত বলা শুরু করেছে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেটাই কিন্তু শুরু, দ্য বিগিনিং। এবং ভারতের গণমাধ্যম একটা অদ্ভুত পক্ষপাতিত্বমূলক অবস্থান নিলেন। শেষমেশ বিবিসি রিপোর্ট করতে বাধ্য হলো যে কি পরিমাণ মিথ্যাচার করা হচ্ছে এই বিষয়টিকে ঘিরে। এবং সেই তো শুরু, তারপরে আমরা আসলে অটোরিকশা চালক থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত সকলের মধ্যেই দেখলাম এক ধরনের চেষ্টা যে এই সরকারটাকে আনস্টেবল কিভাবে করা যায়। এখানে আমার মনে হয় সরকারের যিনি প্রধান উপদেষ্টা, গতকালকে আমরা তার ভাষণ শুনলাম, উনি চমৎকার বলেন। স্পেশালি উনি যখন বলেন তখন মনে হয় উনি বাংলাদেশের মানুষের সাথে রেজোনেট করেন। উনি খুব সাদামাটা ভাষায় কথা বলেন, উনি খুব সরল, যা পেরেছেন করতে, যা করতে চান, তার দীর্ঘ একটা ফিরিস্তি উনি দিয়েছেন, এবং উনি খুবই সাদামাটা ভাষায় আমাদের সঙ্গে উনি কথা বলেছেন। আমার মনে হচ্ছে যে উনি ওয়ান টু ওয়ান কথা বলছেন, কনভারসেশন। তো ওখানে উনি আসলে আহ্বান জানিয়েছেন যে এটা দেশের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, এবং বিশেষ করে দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই গরিব শ্রমিকদের, যাদের ব্যবহার করে এই আন্দোলনটাকে, অস্থিতিশীলতাকে চালানো হচ্ছে। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে উনি বোধহয় আরেকটু শক্ত পদক্ষেপ নিলে ভালো হয়। শিল্প পুলিশ আছে, নর্মাল পুলিশ আছে। আমরা জানি পুলিশকে এত পলিটিসাইজ করা হয়েছে, এত নোংরাভাবে তাদের ব্যবহার করা হয়েছে। এই সরকারের সমস্ত ডার্টি লিলেন তাদেরকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে। সুতরাং তাদেরকে আবার অ্যাক্টিভেট করা, মোটিভেট করে কাজে আনা, ইটস এ ডিফিকাল্ট টাস্ক। বাট আমার মনে হয় উনি আরেকটু শক্ত হয়ে যদি উনি হুঁশিয়ারি দেন যে কোনো রকম
আনস্টেবিলিটি আমি সহ্য করব না, তাহলে আমার মনে হয় যে পরিস্থিতি উড হ্যাভ বিন লিটল বেটার। এটা মানে করতে শুধু পারেন, নির্দলীয় হলে হবে না, ওনাকে একটু শক্ত হাতে আসলে একটু শক্ত হতে হবে এবং একটু অ্যাসার্টিভ হলে বোধহয় ভালো হয়। এটা কি ইটস টু আর্লি টু সে দ্যাট, মানে উনি যেহেতু আপনি বললেন যে আমি সেটা অস্বীকার করব না, এটা ডেফিনেটলি ইটস টু আর্লি টু সে। আমি শিওর স্যার নোবেল প্রাইজ বাংলাদেশে এনেছেন, বাংলাদেশের মুখটাকে উনি সারা পৃথিবীতে উজ্জ্বল করেছেন, উনি ওনার প্রতিষ্ঠানটিকে পৃথিবীর মডেল বানিয়েছেন, উনি 30 যে মডেলটা দিয়েছেন সেটা সারা পৃথিবী গ্রহণ করেছে। সুতরাং এটা খুব ডিফিকাল্ট ওনার জন্য নয়। হয়তো উনি একটু সহনশীলতা দেখাচ্ছেন, হয়তো একটু সময় দিচ্ছেন, আমরা জানি উনি ব্যক্তিগতভাবে খুবই নরম এবং খুবই চমৎকার। এবং আমার মনে হয় যে স্যারের কাছে প্রত্যাশাটাও সবার এত বেশি, এবং অনেকে হয়তো এর জন্য বলছেন বিকজ আমরা বলি যে মর্নিং শোজ দ্য ডে, সো যার কারণে হয়তো প্রথম দিকেই অনেকে অনেক কিছু দেখতে চাচ্ছে। আমি যোগ করতে চাই, কালকে আমি যখন শুনছিলাম ওনার স্পিচটা, আমার মনে হচ্ছে 1 মাসে কিন্তু উনি অনেক কাজ করেছেন, উনি অনেক কাজ করেছেন অ্যাকচুয়ালি। আমরা তো আসলে যারা সিটিজেন আমরা তো আসলে বুঝি না, চেয়ারটাতে বসে তো আসলে কাজটা করতে হচ্ছে ওনাকে, ওনার টিমকে। সো আই থিংক আই শুড কংগ্রেচুলেট অল অফ দেম, তারা কাজ করছেন। অ্যাবসলিউটলি। আমরা এই বিষয়ে আরও কথা বলবো। তুলি আপা, এবার আপনার কাছে আসি। আসলে প্রথমেই আমাকে বলতে হয় প্রশ্নতে যাবার আগে যে পরিবারের একজন যখন নিখোঁজ হয়ে যায় এবং বছরের পর বছর তার জন্য অপেক্ষা, এই ধরনের পরিবারের একজন সদস্যর এইটা নিয়ে বারবার কথা বলাটা কতখানি কঠিন বা যন্ত্রণাদায়ক, এটা আসলে আমরা কেউই উপলব্ধি করতে পারবো না। কিন্তু তারপরও কিছু প্রশ্ন এই জন্য করবো তুলি আপা, কারণ আমরা সবাই চাই যারা এভাবে নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন, তারা ফিরে আসুক পরিবারের কাছে, এবং এটার জন্যই কিছু জিনিস জানা দরকার। আপনি হচ্ছেন মায়ের ডাক, যেটা গুমের শিকার পরিবারের সদস্যদের দ্বারা গড়ে তোলা হয়েছে। আমার মনে হয় 2014 সালে আপনারা এটা ফর্ম করেছেন, মায়ের ডাক, আপনি সেটার সমন্বয়ক। আপনাদের তথ্য মতে গত 15 বছরে 700-র উপরে মানুষ নিখোঁজ হয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি কতজন এর মধ্যে এখনও নিখোঁজ আছেন, এবং এই বিষয়ে আপনাদের কাছে আর কি তথ্য আছে? আমরা যদি দেখি যে ফ্যাসিস্ট রেজিমের সময়, হাসিনার রেজিমের সময়, আমরা গত 15 বছরে মানে ইলেকশন পূর্ববর্তী সময় শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আর আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যেই গুম খুনের যেই ঘটনাগুলা, সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন আমরা যদি বলি গুমটাকে, সেই লিস্টেড কেসগুলা, যেটা আপনি বলছেন যে 700-র উপরে, যেটা শুধুমাত্র লিস্টেড কেস, আমি বলবো যে এই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি। সারা দেশে যদি আপনি 15 বছরে ধরেন, এই সংখ্যাটা আসলে অনেক বেশি। কারণ মানুষ কিন্তু ভয়ে সামনে আসতে পারেনি, কারণ প্রশাসনের ভয়ে, আওয়ামী অপশক্তির ভয়ে এবং নিজেদের জীবনের হুমকির ভয়ে অনেক পরিবার কিন্তু সামনে আসেনি, বলার সাহসটা হয়নি। আমরা যারা দাঁড়াতে চেয়েছি তাদেরকেও দাঁড়াতে দেওয়া হয়নি। আপনারা এত বছর ধরে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছেন নিশ্চয়ই, সবগুলা পরিবারকে, এবং বিভিন্নভাবে বিভিন্ন বাহিনী দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেকানিজমে করা হয়েছে সেটা। তো 700-র মধ্যে যে লিস্টেড কেসটা, তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা 2009 থেকে 2024 পর্যন্ত বলি যে 155 জনকে এখনো কোনো সন্ধান আমরা পাইনি। বাকি যারা, তাদেরকে কিছু মানুষকে ফেরত দেওয়া হয়েছে, কারো হয়তো সন্ধান পাওয়া গেছে, তারা মারা গেছেন, কিছু মানুষকে দেখানো হয়েছে যে তাদেরকে পরিবারের কাছে ফিরে এসেছেন, খুবই কম সংখ্যক। এবং যারা এই যে ফিরে এসেছেন, আপনি দেখেন যে 5ই আগস্টের পরেও কিন্তু 3 জন সহ যারা ফিরে এসেছেন, তাদের বর্ণনা থেকে যেটা আমরা দেখতে পেয়েছি যে সিক্রেট ডিটেনশন সেল, আয়না ঘর যেটা, সেই সেলের যে বর্ণনা, ব্যারিস্টার আরমান ভাই যে বলতেছিলেন যে 8 বছর একটা মানুষকে আপনি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মুখ বেঁধে, হাত বেঁধে একটা ঘরে ফেলে রাখেন, আর ইনজেকশন দেয়া হচ্ছে তাদেরকে, ব্রুটাল টর্চার করা হচ্ছে অমানবিকভাবে। এটা কোন পর্যায়ে, কেন সাধারণ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, এবং কীরকম শাসন ব্যবস্থা হলে আসলে এটা সম্ভব 15 বছর যাবত এটা চালিয়ে যাওয়া। এবং এমন না যে আসলে ফ্যামিলিগুলা বা আমরা এটা রেইজ করছি না বা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছে না, সেটা না। যেভাবেই তারা বল প্রয়োগ করে নিজেদের ইচ্ছা মতন প্রত্যেকটা ইলেকশনে নিজেদেরকে 2% ভোটও পায়নি, ক্ষমতায় চলে গেছে আইন প্রয়োগকারী সংস্থার শুধুমাত্র তাদেরকে মাঠে রেখে, যেখানে জনগণ ছিল না তাদের সাথে, সেইভাবেই প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থাকে এই কাজে লাগিয়ে, যেটা হচ্ছে
জনগণের ট্যাক্সের টাকায় চলে, তাদেরকে কাজে লাগিয়ে আমার ভাই মতো যারা গ্রাউন্ড লেভেলের অপোজিশন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমি বলবো, অর্গানাইজার যারা গ্রাউন্ড লেভেলে খুব স্ট্রং, তাদেরকে টার্গেট করে, এবং নেতাকর্মী দেখেন অপোজিশন ভিন্ন মতের যারা, এবং এটাতে লেখক, সাংস্কৃতিবিদ, অপোজিশন অ্যাক্টিভিস্ট কেউ কিন্তু বাদ যায়নি, আমরা কেউ বাদ যায়নি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে 155 জন আসলে এটা আমরা লিস্টেড নাম্বারটা বলি, কিন্তু এই নাম্বারটা আসলে এখন আমরা যখন যাচ্ছি কমিশন যেটা হয়েছে এখন, আপনারা জানেন যে গুমের তদন্তের জন্য রিসেন্টলি একটা, তো সেই ক্ষেত্রে যখন আমরা সাবমিশনে যাব তখন দেখা যাবে যে এখন অনেক ফ্যামিলি 5ই আগস্টের পরে আসছে আমাদের কাছে, যারা যোগাযোগ করছে যে তাদের পরিবারের কথা, কিন্তু ওরা কিন্তু 10, 11, 12 বছর এটা বলতে পারেনি। এখানে আমি যদি একটু জানতে চাই তুলিয়াপা, যে 5ই আগস্টের আগে এবং পরে এই প্রেক্ষাপটে আপনাদের এই বিষয়ে কথা বলা বা সংখ্যাটা জানা বা তথ্য বিবেচনা করার, এটার কি কোনো পরিবর্তন হয়েছে কিনা, বা 5ই আগস্টের পরে এটা নিয়ে কি একেবারেই খোলামেলা আপনারা জানতে পারছেন, কতটুকু অগ্রসর হয়েছে? আমাদের ক্ষেত্রে পরিস্থিতিটা আমি বলবো যে একটু ভিন্ন। হ্যাঁ, 5ই আগস্টের সময় আমরা দেখেছি যে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে নতুন বাংলাদেশে আমরা আছি, এবং অনেক রক্তের, অনেক প্রাণের বিনিময়ে এই বাংলাদেশে আমরা। তো সেই ক্ষেত্রে যেই ভিকটিমরা আমরা 15 বছর ধরে যারা এই পরিবারগুলা, তাদের কিন্তু 5ই আগস্টের সময় আশাটা ছিল যে না, এখন তো শেখ হাসিনা নেই, ফ্যাসিস্ট রেজিমের অবসান হয়েছে, কিন্তু তাহলে হয়তো আমরা শুনতে পাবো, এখন তো শুনতে পাবো। আজকে দেখেন আপনি 1 মাসের বেশি সময় এই প্রতিটা দিন আমাদের জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, যে আরও বেশি ভয়ের হয়ে যাচ্ছে। কারণ কি, যে আমরা আসলে এখনও অপশক্তির যেই অংশ রয়ে গেছে, শেখ হাসিনা নেই, কিন্তু যাদের এগেইনস্টে অ্যালিগেশনগুলো ছিল বা যেই বাহিনী কর্তৃক এগুলো হয়েছে, এবং প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু এটার সাথে জড়িত। আপনি প্রত্যেকটা গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি দেখেন, ডিজিএফআই, র্যাব, পুলিশ, ডিবি, এনএসআই, এসবি, হোয়াইট ড্রেসে, তো আপনারা কোনো বাহিনী বাদ নেই যাদেরকে এই মেকানিজমে ইনভলভ করা হয় নাই। ভারতীয় গোয়েন্দা সংস্থার কথাও আমরা শুনেছি এর মধ্যে, যে ইন্টেলিজেন্সের সাথে কাজ করে, কারণ এই প্রক্রিয়া আমরা বাংলাদেশে কিন্তু তার আগে দেখিনি। এই শুধুমাত্র ইলেকশনে যাওয়ার পূর্ববর্তী সময়গুলোতে এই নাম্বারটা অনেক ব্যাপকভাবে বেড়ে যায়, গুম, খুন, অ্যারেস্ট এবং প্রত্যেকটা এই বিষয়গুলা। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে 5ই আগস্টের পরে যেই পরিবারগুলো যে কথা বলতে পারেনি আগে, এখনও সামনে আসছে, সংখ্যাটা অবশ্যই বেড়ে যাচ্ছে। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা কিন্তু সবার সাথেই কথা বলছি। আপনি বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে, ডিজিএফআই হেড বলেন, তাদের সাথে মিটিং করা, লিস্টটা জানতে চাওয়া, কেন এখনও আমরা জানতে পারছি না, কেন পরিবারগুলো জানতে পারছে না তাদের স্বজনদের সাথে আসলে কি হয়েছে। এই অধিকারটা তো আসলে আমাদের বাংলাদেশের সবগুলো পরিবারের মানুষগুলা রাখেন, যে তার সন্তানের এখনও কি হয়েছে এবং কেন এখনও তাদের একটা প্রতিবন্ধকতা, তাদের মধ্যে একটা বাধা এখনও কেন রয়ে গেল, যেটা এখনও আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না, যে এই মানুষটা আসলে এই মানুষগুলোর সাথে কি হয়েছে এবং তারা কি আসলে বেঁচে আছে কি নাকি আমাদের মাঝে নাই। আপনার কি মনে হচ্ছে তারা জানেন কিন্তু তারা এটাকে মানে বলছেন না, এরকম কিছু? অ্যাবসলিউটলি। এখন হচ্ছে আমার দেশের আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, কারণ আমাদের প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কিন্তু আই উইটনেস আছে। আপনি যাদেরকে ধরেন, আমার ভাইয়ের ক্ষেত্রেই বলি, র্যাব টিম তুলে নিয়ে গেছে, এবং ওখানে প্লেন্টি অফ আই উইটনেস ছিল, অনেকজন ওয়ার্কার ছিলেন ওখানে। 6 জন মানুষকে এক জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কালো মুখোশ পরিয়ে, হাত বেঁধে, মেটাল রড দিয়ে পিটিয়ে। পরবর্তীতে আমার মারা যায়, আমার ফ্যামিলির মানুষ যখন যোগাযোগ করতে যায় তখন তারা ডিনাই করে, কিন্তু পরবর্তীতে কিন্তু অফিসাররাও আমাদের কাছে অ্যাডমিট করে যে তারা ওই কাস্টডিতে ছিল। তাহলে ওই মানুষগুলো কোথায়? প্রত্যেকটা গুমের যে পরিবারগুলো আপনারা এই প্ল্যাটফর্মে দেখেন, এখন কিন্তু হাজারো পরিবারের বেশি বাংলাদেশের, ঢাকার বাইরে। তো সেই পরিবারের প্রত্যেকটা কেসের ক্ষেত্রে, যেমন যে যাদেরকে ডিবি নিয়ে গেছে, যাদেরকে র্যাব নিয়ে গেছে, যাদেরকে সাদা পোশাকে নিয়ে গেছে, প্রত্যেকের কেসের কিন্তু প্রত্যেকটা কেসের আই উইটনেস আছে, এবং সেই ভিত্তিতে কিন্তু আমাদের এই আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই জন্য চাওয়াটা যে এখনও কেন অ্যাকাউন্টেবিলিটির সাথে তারা পরিবারগুলোকে এই সন্ধানটা দিচ্ছেন না। তো আমরা জানি যে 5ই আগস্টে পরে আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্টটা খুব ভালো কাজ করুক, বা এবং এর ফলশ্রুতিতে কিন্তু এই কম সময়ের মধ্যে আমরা একটা কমিশনও দেখতে পেয়েছি, এবং এর পরবর্তীতে দেখেন যে একটা কনভেনশনও তারা সাইন করেছে, যেটা পূর্ববর্তী সরকার কিন্তু স্বীকারই করেনি যে গুম বলে বাংলাদেশে কিছু ছিল।
তো সেই জায়গা থেকে এতটুকু অগ্রসর তারা হয়েছেন এবং তারা একটা আইনও প্রণয়নের চেষ্টা করছেন, যেটা এখনো বাংলাদেশে নেই গুমের কোনো। তো কমিশনটা এখন কিভাবে কাজ করবে, আমাদের তরফ থেকে ভিকটিমরা আমরা সেই কেসগুলোকে ফাইলগুলোকে রেডি করে তথ্যগুলোকে কমিশন আপনাদের সাথে বসে কমিশন আমাদের সাথে কথা বলেছেন এবং কমিশন শীঘ্রই হয়তো একটা আজকে সার্কুলার হয়েছে জানেন যে 15 তারিখ থেকে 15 থেকে 30 জমা নেওয়া হবে এগুলো দরখাস্তগুলো। বাট আইন প্রয়োগকারী সংস্থা বা যেই বাহিনীগুলো আপনি তাদের কি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে না? যদি আমরা বলি যে আর হোম মিনিস্ট্রি বলি, ও তাদের আওতায় কি আসে না এটা যে অ্যাকাউন্টেবিলিটির সাথে রাষ্ট্রীয় দায়িত্বে জানানো পরিবারকে যে এই মানুষগুলোর সাথে আসলে কি হয়েছে, অ্যাটলিস্ট সন্ধানটা দেয়া। পরবর্তীতে আমরা আসছি যে অ্যালিগেশন কাদের এগেনস্টে, কোন অফিসাররা করেছেন, কারা জড়িত ছিলেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে, এবং রাষ্ট্রীয় শেখ হাসিনা থেকে শুরু করে তার যে অ্যাডভাইজার ছিলেন তারিক সিদ্দিকী থেকে শুরু করে যারাই জড়িত ছিলেন। এখন আমার ভাইয়ের কেসের ক্ষেত্রে আমি বলতে পারি যে র্যাব 1-এর সাথে র্যাব হেডকোয়ার্টার জড়িত ছিলেন। আপনারা জানেন জিয়াউল হাসান, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং কোনো গুম বা খুনের ঘটনায় তার নির্দেশনা বাইরে ছিল না। অনেক, শুধু একটা কেস না, অনেকটা ঘটনাতেই তিনি জড়িত। যখনই আমরা কথা বলি, যখনই কোনো গুমের ঘটনা উঠে, তখনই কিন্তু এই নামটা আসে এবং এগুলা রাষ্ট্রীয় ক্ষমতায়, সর্বোচ্চ ক্ষমতায় তাদের নির্দেশেই অনেক বড় একটা মেকানিজম, এবং প্রত্যেকটা বাহিনীর কিন্তু সমানভাবে জড়িত এই কাজগুলাতে। কারণ এটা অবৈধভাবে, এটা ইল্লিগাল কাস্টাডিতে একটা মানুষকে নিয়ে যাওয়া, এতদিন যাবৎ ইল্লিগালি টর্চার করা, এবং আপনি সিক্রেট ডিটেনশন সেলের যেই বর্ণনাটা আমরা শুনি, এই অমানবিক পর্যায়ে মানুষকে কিভাবে তারা রাখে, মানে এই যে কিছু যারা কোনো বাহিনীর যাদের এগেইনস্ট অ্যালিগেশন আছে, আমরা বলছি তাদেরকে কেন জবাবদিহির আওতায় আনা হচ্ছে? অ্যাবসলিউটলি তুলিয়াপা, আমরা এই বাহিনী নিয়ে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমাদের আরও জানা দরকার যে আসলে কেন এটা হচ্ছে না। আমরা তুলিয়াপা আপনার সাথে কথা বলছিলাম, আপনি প্রশাসনের কথা বলছিলেন, আপনি বলছিলেন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে র্যাব, পুলিশ ছাড়াও এই যে অন্যান্য প্রশাসন। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা আমি দুজনকেই করতে পারি। আমরা বিডিআরের এই বিদ্রোহের ঘটনা আমরা কিন্তু কালকে একজন আইনজীবীর কথাও শুনছিলাম যে, এবং যারা গুম হয়েছে তাদের পরিবারের সদস্যরা বলছিলেন র্যাবের কথা, আপনিও বলছিলেন আজকে, এই ধরনের গোয়েন্দা সংস্থাগুলো তাদের নাম কিন্তু বারবার আসছে। তাহলে আমরা যখন প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলি, পুলিশ তো একজন, মানে আমরা জাস্ট দেখছি যে পুলিশের কথাই বারবার আসছে, তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আমরা কি এদের প্রতি আস্থা রাখতে পারছি আসলে? এরা তো এখনো আছে এখানে। আমি যদি রুমিন আপা আপনি বলেন, তারপর আমি তুলিয়াপার কাছে যাবো এই বিষয়টা জানতে। এটা তো একটা দীর্ঘ সময়ের ব্যাপার, এবং দীর্ঘ সময় একজন ব্যক্তি তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে রাষ্ট্রটাকে ভেঙে চুরে যা যা করা দরকার তাই করেছে। সুতরাং আপনি এখানে আইসোলেটেডভাবে জুডিশিয়ারি বা আইসোলেটেডভাবে পুলিশ বা বিচ্ছিন্নভাবে অন্য কোনো সংস্থার কথা বলে লাভ নাই। এটা পুরো কাঠামোটিকে ভেঙে ফেলা হচ্ছে, যে কারণে দুটো প্রশ্ন খুব জোরে সোরে এখন আমরা শুনতে পাচ্ছি। এক হচ্ছে সংবিধানটাকে আমরা নতুন করে আবার লিখবো কিনা, দুই হচ্ছে নাকি এক্সিস্টিং সংবিধানকে আমরা সংশোধন করব। বলা হচ্ছে এই যে 24-এর বিক্ষোভ, মানে অভ্যুত্থান, এটাকে কি আমরা নতুন করে নতুন বাংলাদেশ তৈরির একটা সূচনা বলতে পারি কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু শুধু পুলিশ নিয়ে কথা বলে বা শুধু জুডিশিয়ারি নিয়ে কথা বলে বা শুধু ইলেকশন কমিশন বা দুর্নীতি দমন কমিশন নিয়ে কথা বললে হবে না। আমাদেরকে প্রতিটা অঙ্গ, প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা সংস্থা আবার নতুন করে সাজাতে হবে। এখন প্রবলেমটা কি হয়েছে, দীর্ঘ সময়, আবারও আমি বলছি যে একেবারে ঠান্ডা মাথায় ভেবে চিনতে ধ্বংস করা হয়েছে, এবং নিজেদের লোক এমনভাবে সাজানো হয়েছে, বসানো হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আপনি এখন অনেকগুলো স্তরে, অনেকগুলো স্তর, আপনি এখন নতুন করে এতগুলো মানুষ পাবেন কি করে, কোথা থেকে আনবেন, নতুন নিয়োগ আপনি কি করে দিবেন, জায়গাগুলো তো ফিল আপ করতে হবে। এখন 15 বছর এত লম্বা রেখেও হচ্ছে না, যে কারণে আপনি দেখেন এই যে ডিসি নিয়োগ, 64 জেলার ডিসি নিয়োগ নিয়ে কি হচ্ছে। একজন সচিবকে, যুগ্ম সচিব বোধহয়, তাকে বাথরুমে 2.5 ঘন্টা আটকে থাকতে হচ্ছে। আবার আরেক দিকে দেখতে পাচ্ছি একজন সমন্বয়ক পরিচয়ের একজন ব্যক্তি, এক ছাত্র একজন, তিনি আবার আরেকজন সচিবের সঙ্গে বসে ঠিক করছেন কোথায় কে ডিসি হবে। মানে পুরো বিষয়টা কি হজবরলের মধ্যে না? মুশকিলটা হচ্ছে এই উপদেষ্টা কমিটিকে আসলে এমন একটি রাষ্ট্রের দায়িত্ব নিতে হচ্ছে যেই রাষ্ট্রের কোনো অংশই ফাংশন করছে না, যেই রাষ্ট্রের কিছুই আসলে ঠিকঠাক মতো কাজ করছে না। এই যে গুমের ঘটনা, এই ঘটনাগুলো তো একদিনে হয় নাই। একজন ব্যক্তি ভিকটিম নন,
একটা সংস্থার পক্ষে ঠিক যে কথাটা তুলি বললো, একজনকে তুলে নিয়ে যাওয়া, পেটানো, বছরের পর বছর তাকে অন্ধকূপে আটকে রাখা কিংবা মেরে ফেলা, আমরা এখনো জানি না, কিন্তু আমরা জানি না এই অর্কেস্ট্রেটেড ওয়েতে যদি না হয় তাহলে কোনো একটা বাহিনীর পক্ষে, ফর এক্সাম্পল শুধু র্যাবের পক্ষে, শুধু ডিজিএফআই এর পক্ষে, শুধু পুলিশের পক্ষে সম্ভব না। এবং যদি রাষ্ট্রের যিনি সবচেয়ে মাথা, যিনি হেড বলি আমরা, সেই ব্যক্তিটির পূর্ণ সমর্থন যদি না থাকে তাহলে বাংলাদেশ বা কোনো দেশে আয়নাঘর হতে পারে না, এভাবে গুম হতে পারে না। আমি যে বাসায় থাকি সেই বাসায়ও কিন্তু একজন গুমের ভিকটিম পরিবারের সদস্য থাকেন। ওনাদের যে ভয়াবহ বিষয়টা সেটা হচ্ছে যে ওনারা তো জানেন না যে বেঁচে আছেন না চলে গেছেন। যেই ব্যক্তিটি হারিয়ে গেছেন, গুম হয়েছেন, তার পরিবারের হয়তো প্রপার্টি আছে, তার পরিবারের হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ওরা সে ব্যবহার করতে পারছে না, ওদের আর্থিক অবস্থার মানে খারাপ অবস্থায় পড়তে হচ্ছে, বছরের পর বছর তাদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। এক একবার দরজায় বেল বাজে, ধাক্কা দেয়, ওনারা দৌড়ে গিয়ে খোলেন, হয়তো ভাবেন ফিরে এলো কিনা, একটা টেলিফোন বাজে। এখন তো আরো বেশি, তুলি যেটা বলছিল যে এই এক মাসে তো এটা আরো ভয়ঙ্কর সময়, কারণ এখন যদি না পাওয়া যায় তাহলে হয়তো আর কখনোই পাওয়া যাবে না। এই সার্বিক বিষয় মিলিয়ে আমার মনে হয় পুলিশে আমরা অনেক ফোকাস করছি, বাট বিকজ আমাদের ডে টু ডে লাইফে পুলিশের সংস্রব অনেক বেশি, ওই আন্দোলনটাতে পুলিশের চেহারাটা একেবারে সামনে এসছে, কোয়াইট ভিজিবল, সেইজন্য কোয়াইট ভিজিবল। কিন্তু একটা রাষ্ট্রকে পুরোপুরি কালো করে ফেলবার জন্য শুধু পুলিশ একা কাজ করে নাই, এখানে অন্যান্য বাহিনী, অন্যান্য সংস্থাও কাজ করেছে। এবং তুলি যে কথাটি বলছিল, একমাত্র জিয়া, মেজর জেনারেল জিয়াউল হাসান, উনি ছাড়া এখন পর্যন্ত তো আর কারো বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তুলি তো পরিষ্কার বলে যাচ্ছে র্যাব 1, আচ্ছা আর বাকিগুলো আমি সবই বাদ দেই, ও তো র্যাব 1 এর কথা স্পষ্ট বলছে, ওই সময়, ওই সালে, ওই মাসে র্যাব 1 এ কারা ছিল এটা বের করা কি খুব কঠিন? আমি শিওর অন্য ভিকটিম ফ্যামিলিও কিন্তু তথ্য তাদের মতো করে দিচ্ছে। 5টা 700-র উপরে গুম হচ্ছে, তো 5টা টেস্ট কেস আপনি বের করেন, অফিশিয়াল লিস্ট, আমি সেটাই ধরছি, আমি খুবই কনজারভেটিভ নাম্বারে কাজ করছি। 5টা ধরেন, 5টা তথ্য, র্যাব 1, কারোটা র্যাব 2, কারোটা র্যাব 3, কারটা কোনটা, ওই সময়ে, ওই মাসে, ওই বছরে কারা ছিল, তাদেরকে ধরেন, তাদেরকে ইন্টারোগেশনে নেন। এটা কি খুবই কঠিন? আমার মনে হয় ওনারা পদক্ষেপ নিচ্ছেন, কারণ কালকে প্রধান উপদেষ্টা যে দ্বিতীয় বক্তৃতাটা করলেন এই জনসমুখে, ওখানে উনি 6টি নতুন কমিশনের কথা বলেছেন, যেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন সংস্কার এবং সংবিধান সংস্কার, এই 6টা কমিশনে কিন্তু 6 জনকে করে নতুন। জি, আপনি কমিশনগুলো একটু দেখেন। দুর্নীতি দমন ঠিক আছে, পুলিশ প্রশাসন, সেটার মধ্যে কিন্তু র্যাব, ডিজিএফআই, এনএসআই তারা কিন্তু আসছে না, জনপ্রশাসন আমলারা, তারপরে সংবিধান সংশোধন, আর আপনার কি বলে ইসি আর বিচার বিভাগ, কোনটার মধ্যে আপনি আসলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে আনবেন? কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোকে বাইরে রেখে আপনি আসলে এত হিউজ নাম্বার গুমের সঠিক তথ্য আপনি কিভাবে পাবেন? আপনার তো সেই কমিশনটাও করতে হবে, দরকার নাই গোয়েন্দা সংস্থার নামে কমিশন করতে হবে, নট নেসেসারিলি গুম বিষয়ক কমিশন, মানবাধিকার লঙ্ঘন বিষয়ক কমিশন। আই এম নট criticizing the advisory team, I'm just telling my opinion. I mean, if they want, they may consider it. যে তাই না, কারণ মানবাধিকার লঙ্ঘন কিন্তু এই সরকারের বিরুদ্ধে বিভৎস একটা স্টিগমা ছিল এই সরকারের ব্যাপারে। শুধু দেশের মাটির হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো না, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, এবং অধিকার, আমি বিশেষভাবে অধিকারের নাম বলতেই চাই, অধিকারের শুভ্র ভাই কিন্তু এখন একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং অধিকার তার 2013 সালে হেফাজতের সময় যেই রিপোর্ট দিয়েছিল সেটার কারণে শুভ্র ভাইকে কারাগারে থাকতে হয়েছে, এলান ভাইকে কারাগারে যেতে হয়েছে, গুমের ব্যাপারে শুভ্র ভাই ভীষণ রকম সোচ্চার ছিলেন, এখন তিনি দায়িত্বে আছেন। সুতরাং আমি অ্যাপিল করব, আমি শুভ্র ভাইয়ের কাছে অ্যাপিল করব যে উনি যেন এই বিষয়টি দেখেন। এবং আমি জানি বাংলাদেশের মতন দেশে কাজ করতে গিয়ে আপনি স্পেসিফিক্যালি কোনো গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনি তো একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিতে পারেন, তো হিউম্যান রাইটস এর আমব্রেলার মধ্যে এখন এমন একটা পর্যায়ে এসেছি আমরা, এখন তো সবকিছু নিয়ে কথা বলতে হবে, আপা আমাদের সবকিছু নিয়ে কথা বলতে হবে। সেই ট্রান্সপারেন্সিটা যদি আমরা এখন শুরু করতে না পারি, আমরা যেই তিমিরে ছিলাম আমার ভয় লাগে আমরা না আবার সেই তিমিরে চলে যাই। এবং সংবিধান সংস্কারের ব্যাপারে বা পুনর্লিখনের ব্যাপারে একটা কথা আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়, সংবিধানে আপনি যত ভালো ভালো কথাই লেখেন না কেন, সেটার প্রয়োগ যদি না থাকে,
সেটার প্রায়োগিক বাস্তবে সেটার ইমপ্লিমেন্টেশন যদি না থাকে, এই লিখেন, নতুন করেন, সংস্কার করেন, 17তম সংশোধনী হোক, কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করেন কিছু যায় আসে না। আর এই যে দেখেন একটা সরকার যখন আসে, নতুন সরকার একটা দলের মানে মেজরিটি নিয়ে, সঙ্গে সঙ্গে বিরোধী দলের টপ টু বটম সবার বিরুদ্ধে মামলা হয়, একদম পিয়নটা পর্যন্ত মামলা থেকে বাদ যায় না, প্রধানমন্ত্রী থেকে পিয়ন। যেই মুহূর্তে সরকার সরে আবার সবার বিরুদ্ধে মামলা মনে হয় বাবলের মতো উড়ে চলে যায়। মানে এই মামলা দেওয়াটা আমরা সবাই জানি মিথ্যা, অথবা যদি সবই সত্য হয়ে থাকে তাহলে এখন যা হচ্ছে সেটা ভয়ঙ্কর, সবার মামলা চলে যাচ্ছে। 6 তারিখে দেখলাম সবাই বের হয়ে গেল, মানে কোর্ট, আমি তো একজন আইনজীবী, আমি তো বুঝলাম না যে বেলটা কোথায় হলো, কোর্ট তো বসে নাই 6 তারিখে। আমি এমন অনেককে জানি যাদের কোনো বেল হয় নাই, তাদের 3-4টা মামলার বেল বাকি ছিল, কিন্তু তারা কিন্তু সন্ধ্যার মধ্যে বের হয়ে গেছে জেল থেকে। ওরা বের হলো কেমন করে? ওদের তো বেল হয় নাই। মানে এই নরমাল ফর্মাল প্রসিডিউরটাও আমরা ফলো করি না একটা সরকার পাল্টায় গেলে। এটা কি প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার যে দলটা আছে, ওনার প্রধান উপদেষ্টা আসেই নাই, তার আগেই হয়ে গেছে। আর একটা দেশ হযবরল হলে যা হয় আমি সেটা বলছি, যে এটা তখন তো প্রধান উপদেষ্টা আসেই নাই। কিন্তু এখন যারা বের হয়ে গেল, এখন তো আর ওটাকে কন্ট্রোলেবল একটা সিচুয়েশনে কি আনা সম্ভব? যারা তখন এই আপনি যেটা বলছেন যে ঢালাও ভাবে এই যে পরিবর্তনটা আসে, ঢালাও ভাবে বের হয়েছে, আমি জানি না তাদের মামলার কার কি স্টেজ, তবে আমি আশা করব যে মামলাগুলো মানে প্রপার প্রসিডিওরে হোক। আর যদি সকলেই নির্দোষ হন, নিশ্চয়ই আমি আশা করব সকলেই খালাস পাবেন, বাট একটা প্রসিডিওরের মধ্যে হোক। তাহলে হবে কি, আরেকটা সরকার আসবে, এই যে দেখেন এখন সবার বিরুদ্ধে খুনের মামলা 302, সস্তা হয়ে গেল না বিষয়টা, তাই না? আপনি খুব ভালোভাবে জানেন যে ওই লোকটা টাকা পাচার করেছে, কিন্তু খুন টুন সে করে নাই, কিন্তু সেও খুনের মামলার আসামি। শেয়ার বাজার কেলেঙ্কারি, সেও খুনের মামলার আসামি। তাহলে আর 302 ধারা রাখছেন কেন? মানে মগের মূল্য নাকি দিন শেষে? এই প্রশ্নটা তো যুক্তিসঙ্গত, মানে ওই রেশনালিটিটা রাখতে হবে। আমার মনে হয় রিভিউটাও করা দরকার যে আসলে মিনিমাম সেটাই। আর সব সংস্থা, যেটা সব সংস্থার জড়িত থাকার কথা, তো সেই জায়গায় এবং এটাও একটু বলবেন তুলিয়া, কারণ আমাদের সময়টা একদমই শেষের দিকে। সেটা হচ্ছে আপনারা কালকে আপনাদের একটা প্রোগ্রাম ছিল যেটাতে বলছিলেন যে আয়নাঘরকে উন্মুক্ত করার জন্য আপনারা একটা দাবি জানিয়েছেন, এটাও একটু বলবেন যে উন্মুক্ত করতে চাচ্ছেন, এটার কারণটা কি? আপনাদের কি মনে হয় এখনো কেউ আছে ওখানে? হ্যাঁ অবশ্যই, কারণ কি এতগুলা মানুষ তাহলে কোথায়? কেউ তো যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্ট দেখাতে চাচ্ছি আমরা, অনেক ওখানে পদের উন্নতি দিয়ে পদ বদল করে মানুষজনকে, নতুন মানুষজনকে বসেছি, কিন্তু পরবর্তী যে স্তরগুলা তারা তো রয়ে গেছে। তো আমাদের আশঙ্কার যে জায়গাটা, আমরা আমাদের একটা এক্সিবিশন হচ্ছে জাতীয় জাদুঘরে গুমের উপরে, এবং গুম জান ও জবান, সেখানে আমরা এই সংলাপটা চালিয়ে যাচ্ছি। তো এটা একটা প্রোগ্রাম ছিল গতকালকে, এবং এটা চলবে এই মাসব্যাপী। তো সেইখান থেকেই প্রত্যেকটা চাওয়া, যে আমাদের প্রথম থেকেই চাওয়া ছিল যে গুম হয়ে যাওয়া ব্যক্তিটার সন্ধান, পাশাপাশি এর পরবর্তীতে আমরা দেখলাম যে যেই সংস্থা বা যেই ব্যক্তিটা, আমরা কিন্তু পুরো সংস্থার বলতেছি যাদের এগেইনস্টে অ্যালিগেশন আছে, এখন জিয়াউল হাসানের সাথে যদি 5 জন অফিসারও থাকতো একটা বাহিনীর, আমার 10 জন বা 5 জনকে ডাকতে বা ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে কি আমাদের আটকে রাখছে? সেইখান থেকে কি আমরা তথ্য পেতে পারি না? আমরা যখন ডিজিএফআই গেলাম তখন আমাদেরকে বলা হলো শুধু ডিজিএফআই এর আন্ডারে 23টা আয়নাঘর, সেফ হাউস, সিক্রেট ডিটেনশন। তো তাইলে আপনি চিন্তা করে দেখেন র্যাবের সাথে কতগুলা, সারা দেশব্যাপী কতগুলা সিক্রেট ডিটেনশন সেল বা আয়নাঘর আছে। এবং এই আয়নাঘরগুলো আমাদের কেন উন্মুক্ত করতে বলার কথা? একটা আসার জায়গা যে আমার স্বজনকে আমি দেখতে পাবো কি না, ওইটা আমি না, আমার মতো যারা দাঁড়াচ্ছি আমরা এতদিন বাংলাদেশে, সারা বাংলাদেশে সবার আশা যে সন্ধানটা তো পাই, মানে কি হয়েছে ভাইটা কি বেঁচে আছে নাকি কি জানবো, জানার একটা তো জানতে হবে, আমার মাকে তো আমাদের জবাব দিতে হবে। 75 ইয়ার্স, ওই যে আপা বললেন না যে ওনার বাড়ির আরেকজন আছেন দরজায়, দেখেন আমার মা মাঝরাতে তাহাজ্জুদের পরে গেট খুলে ভারী কোনো ভেহিকেল এসছে কিনা বাইরে দেখে আমার ভাইকে ফেলে গেছে কিনা, অনেকের খবর শোনে তখন। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, যদি এই সিক্রেট ডিটেনশন সেলগুলো তো আছে, কারণ মানুষ বের হয়ে এসেই তো আমাদেরকে এগুলোর বর্ণনা করেছে, নাহলে আমরা তো জানতাম না সেগুলো। বাহিনীতে যারা কাজ করে তারাই তো এসে বলছে। যখন আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলা, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, ইউএনের ওয়ার্কিং গ্রুপ, যখন আমরা এই কেসগুলা দেশীয় কারো কাছে যখন কোনো ইনভেস্টিগেশন বিচার পেলাম না 15 বছর, তখন এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যখন গত সরকারকে চাপ দিল, জানতে চাইলো, দেখেন আপনি হিউম্যান রাইটস ওয়াচ 86 জনের একটা লিস্ট দিয়েছিল, জাতিসংঘের হাই কমিশনার এসে 76%-এর একটা লিস্ট দিয়েছিল, একটারও কিন্তু উত্তর দেয়নি। তা এই যে মানুষ লিস্টেড, আমাদের যেই 155 আমরা বলছি,
আয়নাঘর ছাড়া তারা তো এই মেকানিজমটা করেছেই শুধুমাত্র এই যে সিক্রেট ডিটেনশন সেলে রেখেছে, সেই সেলগুলো যদি উন্মুক্ত না করে তাহলে তথ্যটা একটা আমরা পাচ্ছি না। আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার, যদি এগুলো থেকে যায়, আমরা চাই না এই প্রক্রিয়াটা এত বড় মানবাধিকার লঙ্ঘন আরেকবার হোক বাংলাদেশে, আর একটাও মানুষ গুমের শিকার হোক, আর একবার কোনো কেউ এই আয়না ঘরে যাক। তো সেটার জন্য এইটাকে ডেমোলিশ করাটা খুবই জরুরি, এবং এটাকে উন্মুক্ত করা, পাবলিকের কাছে জানানো, কোন অফিসারগুলোর এগেইনস্টে অ্যালিগেশন তাদেরকে সামনে আনা, তাদের কি মেকানিজমে এই কাজটা করে, কার নির্দেশে এই কাজটা করেছে। এত বড় মানবাধিকার লঙ্ঘন, এটা আসলে হত্যার চেয়ে অনেক বেশি জঘন্য, কারণ আপনি একজনকে করেন না, আপনি পুরো পরিবারটাকে, পুরো সমাজটা, এই দেশের এতগুলা পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন। আমাদের একেবারে সময় শেষ। আপনাকেও ধন্যবাদ তুলিয়াপা এবং রুমিন আপা আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, শেষ করবার আগে একটি সতর্কতামূলক যদি বলি একটা নিউজ, সেটা হচ্ছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিন বেড়ে চলেছে, প্রতিদিন হসপিটালে রোগীর সংখ্যা বাড়ছে এবং গড়ে আমরা জানতে পারছি নিউজ থেকে যে 2 থেকে 3 জনের মৃত্যু হচ্ছে। আশা করব সবাই সচেতন থাকবেন এবং ভালো থাকবেন।